হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আলোচনা করব তা আপনাদের জানাবো। আজকের আলোচনার মধ্যে আছে যে উত্তপ্ত নিউ ইয়র্ক সিটি। আপনারা জানেন যে মেয়র নির্বাচন নিয়ে প্রচণ্ড ব্যস্ত প্রার্থীরা এবং এক ধরনের রাজনৈতিক উত্তপ্ততা বিরাজ করছে সর্বত্র। আজকে জোহরান মামদানি, আলেকজান্দ্রিয়া অকাসিও-কর্টেজ অ্যান্ড বার্নি স্যান্ডার তারা বিশাল সমাবেশ করেছেন আপনার কুইন্সের একটি স্টেডিয়ামে। আমরা এই বিষয়টি জানার চেষ্টা করব। আজকে জামাত ইসলামের প্রধান ডক্টর শফিকুর রহমান উনি একটা বড় সমাবেশ করেছেন কুইন্সের অ্যাস্টোরিয়া ম্যানরে। আমরা ওই বিষয়টি জানার চেষ্টা করব। আর আপনারা জানেন যে ট্যারিফ নিয়ে সারা বিশ্বে এক ধরনের উত্তেজনা এবং অস্থিরতা বিরাজ করছে, এই বিষয়টি জানার চেষ্টা করব আজকে। যাই হোক, শুরু করবো দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল আহসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল আহসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আজকে অক্টোবর মাসের 26 তারিখ রবিবার। প্রেসিডেন্ট ট্রাম্প আজকে মালয়েশিয়া পৌঁছেছেন এবং মালয়েশিয়া পৌঁছে তিনি সেখানে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনাল একটি শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে তিনি যোগ দিচ্ছেন। যদিও সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনালস এর বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাচ্ছেন না, এমনকি বাংলাদেশের পক্ষ থেকে কোনো প্রতিনিধি দল সেখানে নেই। কিন্তু সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনাল অন্য দেশগুলো এই শীর্ষ সম্মেলনের বৈঠক দিবে এবং এশিয়া ভ্রমণের প্রথম দেশ হচ্ছে মালয়েশিয়া। তার এরপরে তিনি আরো কয়েকটি দেশেও যাবেন, দক্ষিণ কোরিয়াও যাবেন। তবে আজকে তিনি যে কাজটি সেরেছেন সেটি হচ্ছে যে আপনারা জানেন বেশ কিছুদিন আগে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে যুদ্ধ মতো একটা অবস্থা সৃষ্টি হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার অবস্থা সৃষ্টি হয়েছিল এবং দুই পক্ষের সৈন্যবাহিনীর ভিতরে অনেক গুলি বিনিময় হয়েছে, যুদ্ধকালীন অবস্থা বিরাজ করছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে এই যুদ্ধবিরতিটি হয় এবং প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে দুই দেশ যদি যুদ্ধ বন্ধ না করে তাহলে দুই দেশের উপর এত বেশি শুল্ক আরোপ করা হবে তাদের পক্ষে যুক্তরাষ্ট্রে কোনো পণ্যই রপ্তানি করা সম্ভব হবে না। এমন হুমকির পর দুই দলেই অনেকটা নমনীয় হয়, দুই দেশই নমনীয় হয় এবং তারা একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে এবং সেই যুদ্ধবিরতি চুক্তির আনুষ্ঠানিকতা শেষ করার জন্য সেখানে আজকে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং সেই প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতিতে তারা থাইল্যান্ড এবং কম্বোডিয়ার প্রতিনিধিরা সেই চুক্তিতে স্বাক্ষর করেন এবং এই চুক্তি সম্পাদনে ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প প্রত্যক্ষভাবে ভূমিকা পালন করেছিলেন এবং এবং আরেকটি কথা যেটি সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের এই ভূমিকার পরেও কিন্তু নোবেল কমিটি তাকে পুরস্কার দেওয়ার বিষয়টি বিবেচনা করেনি, যদিও অনেক আগেই এই চুক্তিটি সম্পাদন করা সম্ভব হয়েছিল থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে যুদ্ধকালীন অবস্থা। এবং এর পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের সেই সিদ্ধান্তের ফলে যে শুল্ক আরোপ করা হবে যদি তারা যুদ্ধ বন্ধ না করে, যুদ্ধ বন্ধ করার পর কম্বোডিয়ার সরকার যুক্তরাষ্ট্রের সাথে দেন দরবারে বসে এবং দেন দরবারের মাধ্যমে তাদের পক্ষে তাদের অনুকূলে কম্বোডিয়ার অনুকূলে একটি বাণিজ্য চুক্তিও সম্পাদন করতে সক্ষম হয়। প্রেসিডেন্ট ট্রাম্প এতটাই নমনীয় হন যে কম্বোডিয়াকে শুল্কের ব্যাপারে অনেক ছাড় দেন এবং সেই ছাড়ের বিষয়টিও নিশ্চিত করেছে কম্বোডিয়া কর্তৃপক্ষ। আজকে তারা যুক্তরাষ্ট্রের সাথেও একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে, অর্থাৎ এটি হচ্ছে পিস ডিল যেটাকে বলা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প তাদের দুই দেশের মধ্যে শান্তি আনার ব্যাপারে ভূমিকা রেখেছেন এবং যুক্তরাষ্ট্রের পণ্যের প্রবেশে সেই কম্বোডিয়ার পণ্য প্রবেশও অনেক সুবিধা দিয়েছেন তার বিনিময়ে। এবং এবং থাইল্যান্ডের সাথে এই ধরনের একটি ফ্রেমওয়ার্কের বিষয় চূড়ান্ত হচ্ছে, তবে চুক্তি করার মতো অবস্থা এখনো সেটি আসেনি, সেই জন্য চুক্তিটি হয়নি। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের এবারে এশিয়া সফরের সবচেয়ে আলোচ্য এবং উল্লেখযোগ্য এবং অপেক্ষার দিক হচ্ছে চীনের প্রেসিডেন্ট জির সাথে বৈঠক। এবং আজকে যুক্তরাষ্ট্রের ট্রেড ট্রেজারি সেক্রেটারি স্কট পিসেন্ট তিনি আজকে চূড়ান্ত ভাবে সমাধান করার চেষ্টা করছেন বেইজিং এর সাথে তার যে ফ্রেমওয়ার্কের চুক্তি, অর্থাৎ দুই দেশের বাণিজ্য ব্যাপারে যে সমস্ত বিধিনিষেধ রয়েছে এবং বাণিজ্যের ব্যাপারে যে সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো সরিয়ে ফেলার জন্য দুই দেশের প্রতিনিধি দলের বৈঠক অব্যাহত রয়েছে এবং সেই বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ট্রেজারি সেক্রেটারি স্কট বিসেন্ট। তিনি আজকে জানিয়েছেন যে ফ্রেমওয়ার্কটি সম্পূর্ণ প্রস্তুত এবং প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট জির মধ্যে দক্ষিণ কোরিয়ার সোলে
যে বৈঠকটি হবে, সেই বৈঠকে হয়তোবা এটি যদি খুঁটিনাটি বিষয়গুলো চূড়ান্ত করা হবে, তবে মোটামুটি তারা একমত হয়েছেন। এবং এই ব্যাপারে দুই প্রেসিডেন্ট রাজি হলে এবং দুই প্রেসিডেন্টের পক্ষে যদি স্বাক্ষর হয়, তাহলে আগামী 1 নভেম্বর থেকে চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রে আমদানির ক্ষেত্রে যে 100% শুল্ক আরোপের দিনটি নির্ধারণ করা হয়েছে, সেটি হয়তোবা আর বাস্তবায়ন করা হবে না। তবে সবকিছু নির্ভর করছে যে ফ্রেমওয়ার্কের কথা যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট ডিসেন্ট আজকে বলেছেন, যদিও তিনি এর ব্যাখ্যা পুরোপুরি দেননি এবং এই বিষয়ে উল্লেখযোগ্য দিক নিয়েও তিনি আলোচনা করেননি। এমনকি চীনা কর্তৃপক্ষ এই বিষয়ে তেমন কোনো মন্তব্য করেননি। তবে যে বিষয়টি পরিষ্কার হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং সেখানে যারা সাংবাদিকরা বিভিন্নভাবে প্রশ্ন করে জানার চেষ্টা করেছেন, সেটি হচ্ছে চীন হয়তোবা শেষ পর্যন্ত রাজি হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের যে আক্রোশ চীনের উপরে, যে খনিজ পদার্থ রপ্তানির ক্ষেত্রে, সেটিতে চীন কিছুটা রাজি হয়েছে, এমন একটি ধারণা অবশ্য পাওয়া গিয়েছে। আজকে মিট দ্য প্রেস, যেটা এনবিসি নিউজের সিগনেচার একটি অনুষ্ঠান রবিবার সকালে, এবং সেখানে তিনি বলেছেন যে ফ্রেমওয়ার্কের প্রস্তুত, এবং ফ্রেমওয়ার্কের ব্যাপারে তিনি বলেছেন যে যে চীনে যে আর্থ মিনারেল রয়েছে, যেটি যুক্তরাষ্ট্রের রপ্তানির ব্যাপারে চীন নিষেধাজ্ঞা জারি করেছে চীনের উপর প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পর, সেটি হয়তোবা আংশিকভাবে চীন প্রত্যাহার করে নেবে এবং তারই পরিপ্রেক্ষিতে হয়তোবা চীনের প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে একটি সমঝোতা স্মারক এবং বাণিজ্য চুক্তি স্বাক্ষর হবে, যে চুক্তির আওতায় চীনা পণ্যের যুক্তরাষ্ট্র প্রবেশে আর 100% শুল্ক দিতে হবে না। তবে সবকিছু নির্ভর করছে 30 অক্টোবর, যেদিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট জির মধ্যে দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। এর মালয়েশিয়া যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন যে প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠকের ব্যাপারে তার আগ্রহ তেমন একটা নেই। তার কারণ, তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ব্যাপারে যতটা আশাবাদী ছিলেন, প্রেসিডেন্ট পুতিনের সাম্প্রতিক ভূমিকা তাকে আশাহত করেছে এবং তিনি মনে করেন যে তার হাতে এত সময় নেই, যে সময় ব্যয় করলেও কোনো ফল পাওয়া যাবে না। অতএব অযথা সময় নষ্ট করার পক্ষে তিনি নন, এবং যদি প্রেসিডেন্ট পুতিন সত্যিকার অর্থে ইউক্রেনের সাথে একটি যুদ্ধবিরতি সম্মত হন, সেই ব্যাপারে যদি প্রেসিডেন্ট পুতিন চূড়ান্ত সিদ্ধান্ত জানান, তখনই তিনি প্রেসিডেন্ট পুতিনের সাথে খুঁটিনাটি বিষয়ে, যার মাধ্যমে একটি চূড়ান্ত যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করা সম্ভব হবে, তখনই প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক করতে রাজি আছেন। তার আগে তিনি মনে করেন যে প্রেসিডেন্ট পুতিনের সাথে দেখা সাক্ষাৎটি একটি সময়ের অপচয় মাত্র। যুক্তরাষ্ট্রের সাথে কি ভেনেজুয়েলার সংঘর্ষ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাচ্ছে? তার কারণটা হচ্ছে আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিশ্বব্যাপী বলা যায়, সংবাদ মাধ্যমে খবর এসেছে যে ত্রিনিদাদ এবং টোবাগোর যে পোর্ট অফ স্পেন, যে রাজধানী শহরটি রয়েছে, সেই শহরের উপকূলে, বন্দর যেখানে রয়েছে, বন্দর উপকূলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ডেস্ট্রয়ার জাহাজটিকে দেখা গেছে, এবং কিছুটা নিকট দূরত্বে রয়েছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক ক্ষমতা সম্পন্ন সর্বাধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার জেরাল্ড ফোর্ড। এবং এই জেরাল্ড ফোর্ডের সাথে যোগ দিতে আরো কয়েকটি নৌজাহাজ সেই এলাকায় যাচ্ছে। তার মধ্যে প্রথমটি গিয়ে থেকে উপস্থিত হয়েছে ত্রিনিদাদ এবং টোবাগোর উপকূলে, এবং সেই এবং সেই জাহাজটিতে সেই জাহাজটি হচ্ছে মিসাইল ক্যারিয়ার সেই জাহাজটি, এবং এবং সেটি কথা শোনা যাচ্ছে, তাহের কথা শোনা যাচ্ছে কাজী অন্যদের। ফৌজিয়াকে প্লিজ। ওনাকে একটু মিউট করে দেন এখান থেকে। হ্যাঁ, আপনি কি জানেন বলে আপনার সাউন্ড এখানে, আমাদের টেলিভিশন সাউন্ড আমরা শুনতে পাচ্ছি না। না, আপনি এখানে কথা শোনা যাচ্ছে, প্রথমে আমি কথা বলতে পারছি না, কথা শোনা যাচ্ছে। ও, শোনা যাচ্ছে, রাইট, একটু হোল্ড করেন। কাজী ফৌজি, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। মিউট করবেন, আপনি তো স্টেডিয়ামে আছেন, একটু মিউট করবেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। একটু মিউট করেন, একটু মিউট করেন। আপনার কথা একটু পরে আমরা নাজমুল ভাই কথা বলছে, তো এটা শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন বলেন। জি, উনি মিউট করছেন। থ্যাংক ইউ। যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার সেখানে পরিচালিত হয়েছে, এবং সেটি খুব অল্প সময়ের মধ্যেই এয়ারক্রাফট ক্যারিয়ার জেরাল্ড ফোর্ডের পাশে গিয়ে দাঁড়াবে, এবং এর ফলে
একটি ভীতিকর অবস্থা সৃষ্টি হয়েছে সেই এলাকাতে। এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো বলেছেন যে যুক্তরাষ্ট্র অহেতুক একটি সুযোগ খোঁজার চেষ্টা করছে ভেনেজুয়েলায় আক্রমণ করার জন্য এবং একটি মিথ্যা অভিযোগের ভিত্তিতে। কিন্তু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব আজকে জানিয়েছেন যে ভেনেজুয়েলার অভ্যন্তরে গিয়েও যদি ড্রাগ, যে মাদক পাচারের যে বিষয়গুলো রয়েছে, যুক্তরাষ্ট্র যে ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাছে পুঙ্খানুপুঙ্খ তথ্য রয়েছে, সেই তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্র প্রয়োজনে যুক্তরাষ্ট্রের মাদক রপ্তানির ক্ষেত্রে ভেনেজুয়েলাকে নিবৃত্ত করার জন্য ভেনেজুয়েলার অভ্যন্তরে গিয়েও অপারেশন চালানোর প্রস্তুতি নিচ্ছে। কারণ মাদকের বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন যে মাদকের একটি বড় অংশ ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে চালান দেওয়া হচ্ছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প কিছুদিন আগে অভিযোগও করেছেন যে ভেনেজুয়েলা যে সবচেয়ে বড় মাদক পাচার চক্র, তার নেতৃত্বে রয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট মাদুরো। যদিও প্রেসিডেন্ট মাদুরো এই অভিযোগ অস্বীকার করেছেন, তা সত্ত্বেও প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার অ্যাডমিনিস্ট্রেশন, তার প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা, যার মধ্যে রয়েছেন পিট হ্যাগসেট, যিনি ডিফেন্স সেক্রেটারি, তিনিও বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রের মাদক পাচার রোধে যা ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে ইতিমধ্যেই। এবং সেই জন্যই যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার, যেটি পারমাণবিক ক্ষমতা সম্পন্ন, সেই জেরাল্ড ফোর্ডকে সেই এলাকায় পাঠানো হয়েছে দেওয়ার জন্য। এই 16 বছরের বালকটি নিউ ইয়র্কে একটি পাবলিক স্কুলের ছাত্র, ব্রঙ্কসে বাস করে। তার মা কিছুদিন আগে নিজেই ডিপোর্টেশন নিয়ে চলে গিয়েছিলেন ইকুয়েডরে, এবং মা গিয়ে ছেলেকে রেখে গিয়েছিলেন। তার কারণ মা মনে করেছিলেন যেহেতু ছেলের বয়স 21 বছরের নিচে এবং সে এখনো জুভেনাইল অর্থাৎ কিশোর, অর্থাৎ ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার উপর অতটা নির্দয় হবে না। কিন্তু তা সত্ত্বেও দেখা গেল যে সে যখন তার নিয়মিত ইন্টারভিউ দিতে গেলে সকাল 8টার আগে সে 26 ফেডারেল প্লাজায় গিয়েছিল। সেখানে যাওয়ার পর আইস কর্তৃপক্ষ তাকে আটক করে এবং তাকে কিশোরদের যে ডিটেনশন সেন্টারে রাখা হয় সেখানে পাঠিয়ে দেওয়া হয়। এবং তার ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে যে তার মা কিছুদিন আগে সেলফ রিপোর্ট করেছে, এখন তার মায়ের কাছেই তার ছেলেকে পাঠিয়ে দেওয়া হবে যাতে মা মেয়ে একসাথে বড় হতে পারে। এদিকে তার মা আত্মীয় স্বজনকে জানিয়েছে ইকুয়েডর থেকে যে সেখানে তার কোনো কাজ নেই, ইকুয়েডরের অবস্থা খুবই খারাপ এবং তার ছেলের পক্ষে সেখানে গিয়ে বড় হওয়া কিংবা লেখাপড়া চালিয়ে যাওয়া কিংবা স্বাভাবিক জীবন চালিয়ে যাওয়া অসম্ভবের ব্যাপার। তিনি আর্জি করেছেন যে ইমিগ্রেশন কর্তৃপক্ষ এই বিষয়টিকে যেন অত্যন্ত সহৃদয়ের সাথে বিবেচনা করেন। কিন্তু হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে একটি সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে 2024 সালের প্রথম দিকেই তৎকালীন বাইডেন প্রশাসন তাকে চূড়ান্ত নির্দেশ দিয়েছিল যুক্তরাষ্ট্র ত্যাগের, কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে তার মা এবং তার সন্তান যুক্তরাষ্ট্রে থেকে গেছেন। মা কিছুদিন আগে গ্রেপ্তার এড়ানোর জন্য নিজেই সেলফ রিপোর্ট করে চলে গেছেন সন্তানকে রেখে। এখন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ তার সন্তানকেও তার কাছে পাঠিয়ে দিচ্ছেন। এটি হচ্ছে হোমল্যান্ড সিকিউরিটির সর্বশেষ বক্তব্য এই ব্যাপারে। আরেকটি বিষয় যেটি বলা আছে, এখন থেকে দেখা যাচ্ছে যে যাদেরই কোনো প্রকার ইন্টারভিউ ডেট রয়েছে এবং অতীতে যাদের বিরুদ্ধে চূড়ান্ত ডিপোর্টেশন অর্ডার রয়েছে কিংবা কোন ধরনের রিমুভাল অর্ডার রয়েছে, তাদেরকে হাজিরা দেওয়া মাত্রই ডিটেনশনে নিয়ে যাওয়া হচ্ছে এবং চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্র ত্যাগের ব্যবস্থা করা হচ্ছে। এই ব্যাপারে এই কিশোর বালকের অ্যাটর্নিও জানিয়েছেন এখন তাকে ডিপোর্ট করা হলে সে যে অ্যাসাইলামের আবেদনটি করেছিল যুক্তরাষ্ট্রে সেটিও বন্ধ হয়ে যাবে এবং ভবিষ্যতে তার যুক্তরাষ্ট্রে আইনি সহায়তা কিংবা আইনগতভাবে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হওয়ার সকল সুযোগটি শেষ হয়ে যাবে যদি এই মুহূর্তে তাকে ডিপোর্ট করে দেওয়া, এবং যেটি করতে যাচ্ছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে জোহরান মামদানির আজকে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, তাই একটু আগে আপনাদের জানিয়েছিলাম এবং সেই ব্যাপারে এই অনুষ্ঠানে পরবর্তীতে আপনারা আরো বিস্তারিত শুনতে পারবেন। তার আগে আর্লি ভোটিং এর একটা তথ্য আপনাদের দিয়ে রাখি। 2021 সালের তুলনায় যখন আর্লি ভোটিং শুরু হয় এই তুলনায় 4 গুণ বেশি ভোটার এইবারের আর্লি ভোটিং এ, গতকালকে প্রথম দিন ছিল, এই ভোট দিয়েছেন প্রায় 79,400 জন, 409 জন মানুষ গতকাল ভোট দিয়েছেন আর্লি ভোটিং এ। তার মধ্যে সবচেয়ে বেশি ভোট দিয়েছেন তারা হচ্ছেন কুইন্সে, এবং যদিও গতকাল দিয়েছেন প্রথম দিনে 79,400 জনের মতো,
2021 সালের প্রথম দিন আর্লি ভোটিং এ দিয়েছিলেন মাত্র 15,418 জন, এবং তারপরে ম্যানহাটনে সবচেয়ে বেশি ভোট দেওয়া হয়েছে গতকাল আর্লি ভোটিং এ 24,000-এর মতো ভোট পড়েছে আর্লি ভোটিং এ। ম্যানহাটন ব্রুকলিনে পড়েছে 22,000-এর মতন, কুইন্সে পড়েছে 19,000-এর মতন, এবং ব্রঙ্কসে পড়েছে 7,000-এর মতন, এবং স্ট্যাটেন আইল্যান্ডে পড়েছে 6,400-এর মতন। আরেকটি বিষয়, হাকিম জেফরিস আজকে বলেছেন যে কেন তিনি জোহরান মামদানিকে এন্ডোর্স করেছেন। গতকাল তিনি যে কথা বলেছিলেন যে জোহরান মামদানি যেহেতু ডেমোক্রেটিক পার্টির প্রার্থী, সেই জন্য তাকে ডেমোক্রেটিক পার্টির নেতা হিসেবে তিনি সমর্থন করেছেন, কিন্তু আজকে তার সাথে তিনি সংযুক্ত করে যোগ করেছেন জোহরান মামদানি আশ্বস্ত করেছেন যে তিনি জেসিকা টিশকেই, যিনি এখন মেয়র এরিক অ্যাডামসের অধীনে পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করছেন, তাকে পুলিশ কমিশনার হিসেবে বহাল রাখবেন এমন নিশ্চয়তা পাওয়ার পরে নিউ ইয়র্ক সিটির আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে ইহুদি সম্প্রদায়ের মানুষের মধ্যে মামদানির মেয়র নির্বাচিত হলে যে ভীতিকর অবস্থা সৃষ্টি হয়েছে সেটি অনেকটা প্রশমিত হবে এমন আশাতেই জোহরান মামদানিকে এন্ডোর্স করেছেন হাকিম জেফরিস। পুলিশ কমিশনার টিশকে মনোনয়ন দিবেন এই আশ্বাসের ভিত্তিতে, এটি তিনি আজকে জানিয়েছেন, যদিও গতকাল তিনি এই কথাটি বলেননি। শেষ করছি আজকে, আপনারা জানেন এই বছরের ডিসেম্বরের 31 তারিখের থেকে এমটিএ কর্তৃপক্ষ 32 বছর ধরে নিউ ইয়র্কে প্রচলিত মেট্রো কার্ডটি প্রত্যাহার করে নিচ্ছে। 31শে ডিসেম্বর পর যাদের কাছে মেট্রো কার্ডের অর্থ থাকবে তারা হয়তো কিছুদিন সেটি ব্যবহার করতে পারবেন, কিন্তু সেখানে আর অর্থ সংযুক্ত করতে পারবেন না। অতএব 31 তারিখের মধ্যে মেট্রো কার্ড শেষ করতে হবে। যদি অর্থ থেকে যায় কয়েকটি রাইড হয়তো ব্যবহার করতে পারবেন, কিন্তু 31শে ডিসেম্বরের পরে আর মেট্রো কার্ডে কোনো নতুন অর্থ যোগান দেওয়া যাবে না, অমনি ব্যবহার করতে হবে। এবং গত বৃহস্পতিবার প্যান্ডেমিকের পর সবচেয়ে বেশি সংখ্যক যাত্রী নিউ ইয়র্ক সিটি সাবওয়ে ব্যবহার করেছেন, এটি রেকর্ড পরিমাণ যাত্রী সেদিন সাবওয়ে ব্যবহার করেছেন বলে এমটি কর্তৃপক্ষ জানিয়েছে। এবং তাতে দেখা যাচ্ছে, একটি হিসাবে দেখা যাচ্ছে যে গত বৃহস্পতিবার নিউ ইয়র্ক শহরে একটি রেকর্ড সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে 4,59,4,56 মিলিয়ন 4,56,000 মানুষ একদিনে নিউ ইয়র্ক সিটি সাবওয়ে ব্যবহার করেছে, এবং এর 86%ই ওমনি কার্ড ব্যবহার করেছে। আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার সাথে একটু কথা বলবো, আমি আগে একটু ব্রেকিং নিউজের ব্যাপারে একটু খবর নিয়ে নেই। প্রথমে যাই, আহাদ আপনার কাছে আসতেছি, 1 মিনিট যদি সময় দেন একটু। আমি আমাদের ড্রামের কাজী ফৌজি আছেন, কাজী ফৌজি আপনি কি গাড়ির মধ্যে নাকি? না না, এটা আমরা রাস্তায় দাঁড়ায় আছি সব। ওকে, সো আজকে কি হলো একটু সংক্ষেপে শুনি। আজকে স্টেডিয়ামে বিশাল সমাবেশে আপনারা গেলেন, কে কি করলো বললো একটু জানি আপনার কাছ থেকে। তো আপনারা জানেন আজকে ফরেস্ট হিল স্টেডিয়ামে 13,000 লোক যোগ দিয়েছে জোহরান মামদানির সর্বশেষ ভোট র্যালিতে, মানে ক্যাম্পেইন র্যালিতে। তো বার্নি স্যান্ডার, ওকাসিও-কর্টেজ, গভর্নর হুকুল সহ অনেক মান্যগণ্য ডেমোক্রেট, সোশ্যালিস্ট এবং যারা ডেমোক্রেট তারা এসে যোগ দিয়েছে। আজকে সবার কথার মধ্যে সাংঘাতিক পাওয়ারফুল জিনিস ছিল যেটা, সেটা হলো যে নিউ ইয়র্ক শুধু ওয়ার্কিং ক্লাস মানুষের, নিউ ইয়র্ক বিলিনিয়ারদের জন্য না, আর বিলিনিয়াররা টাকা দিয়ে নিউ ইয়র্ক আর কিনতে পারবে না। গভর্নর ক্যাথি হুকুল যখন বক্তব্য দেয় তখন ট্যাক্স দ্য রিচ নামে এমন স্লোগান উঠছে যে উনি প্রায় কথাই বলতে পারতেছিল না, অনেক কষ্টে উনাকে কথা ম্যানেজ করতে হয়েছে। আর বার্নি স্যান্ডারের বক্তব্য তো অ্যাজ ইউজুয়াল পাওয়ারফুল বক্তব্য দিয়েছেন আমাদের একজন মুসলিম ইমাম, একজন প্যাস্টর এবং একজন রাবাই, 3 জন একত্রিত হয়ে ইসলামী ফোবিয়ার বিরুদ্ধে যে পাওয়ারফুল বক্তব্য দিচ্ছে, এটা হিস্টোরিক। আজকে আমরা সবাই এখানে একটা ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম। আমাদের ওয়ার্কিং ক্লাস মানুষেরা কখনো এরকম মেয়রাল র্যালিতে যোগ দেয় নাই, কখনো তাদের স্পিচ শোনে নাই, কখনো তাদেরকে সামনে থেকে এরকম দেখার সুযোগ হয় নাই। আজকে মামদানি বলেই সম্ভব হয়েছে, হাজার হাজার ওয়ার্কিং ক্লাস মানুষ যোগ দিচ্ছে। আপনারা দেখতেছেন বাংলাদেশি মহিলারা এত রাত্রে রাস্তায় দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই কোনোদিন কোনো ক্যান্ডিডেটের জন্য এরকম চিত্র দেখতে পান নাই। এতেই বোঝা যায় যে নিউ ইয়র্ক আসলে কোন দিকে যাচ্ছে। নিউ ইয়র্ক হইতে যাচ্ছে ওয়ার্কিং ক্লাস মানুষের শহর, আর ওয়ার্কিং ক্লাস মানুষের পাওয়ারের শহর। সারা দুনিয়া আমাদের কাছ থেকে শিখবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনার
আপনার যে আপনার এনথুজিয়াজম আমাদেরকে উৎসাহিত করেছে। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনার সাথে যারা আছেন আমি লোককে দিব আজকে, কারণ আমাদেরকে অনেক কষ্টে সাবওয়ে ম্যানেজ করতে হবে। 13,000 লোক একটা পয়েন্টে দাঁড়ায় আছে, বুঝেন অবস্থা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। দোয়া করবেন আমাদের জন্য। থ্যাংক ইউ। আহাদ আপনার কাছে যাচ্ছি একটু। আহাদ, যে আপনি আজকে তো জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান উনি কুইন্সের একটি বিশাল সমাবেশ করেছেন এবং সেখানে অনেক লোক গিয়েছে। সো এই সমাবেশে আসলে বেসিক্যালি কি হলো এবং কি বলেছেন তিনি? ধন্যবাদ তাহের ভাই। আমি এইমাত্র এই সমাবেশটা শেষ করে আমার বাসায় যাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমি গাড়িতে বসা। তো উনি আজকে যে বিষয়টা বলেছেন এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং যেটা নতুন কথা, তিনি গত কয়েকদিন এই কথাটি বলেননি, সেটা হলো যে তার জামায়াত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে নারীদের কর্মঘণ্টা তিনি বলেছেন যে 5 ঘন্টায় নামিয়ে নিয়ে আসা হবে। তো এর পিছনে যুক্তি হিসেবে তিনি বলেছেন যে নারীরা তারা তাদের বাচ্চাদের দুধ খাওয়ায়, তারা ঘরে কাজ করে, অনেক কাজ করেন এবং তাদের কর্মঘণ্টা পুরুষের সমান হতে পারে না। যদি তাদের কর্মঘণ্টা নামিয়ে আনা হয় 5 ঘন্টায়, তবে এটাই হবে আসলে ইনসাফ, এমনটা তিনি বলেছেন। এছাড়া আরেকটা কথা বলেছেন যে তিনি প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টি তিনি বলেছেন যে তিনি এর জন্য তিনি ফাইট করেছেন দীর্ঘদিন, তবে কিছু কিছু রাজনৈতিক দলের নেতারা তারা শঙ্কা প্রকাশ করছেন এবং তারা এর বিরোধিতা করছেন। এর কারণ হিসেবে তিনি বলেছেন যে তাদের শঙ্কা হয়তো জামায়াত ইসলামীকে তারা এই ভোটটা দিয়ে দিতে পারেন প্রবাসীরা। তবে তিনি বলেছেন যে তাদের উদ্দেশ্যে যে আপনারাও যদি প্রবাসীদের জন্য কাজ করেন তবে প্রবাসীরা ভোট আপনাদেরকেও দিতে পারে এবং আপনাদেরকে সেটা করা উচিত, এই বিষয়টা তিনি বলেছেন। এবং ডাক্তার শফিকুর রহমান আরেকটা কথা তিনি বলেছেন যে বাংলাদেশে আপনারা জানেন যে মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে, যেটা বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার করেছে, মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। আপনারা জানেন যে 1000-এর বেশি মানুষকে হত্যা করেছে। তিনি এই সরকারের উদ্দেশ্যে তিনি বলেন যে বিচারটা চলছে এর মধ্যে দৃশ্যমান কয়েকটা বিচারের রায় ঘোষণা করতে হবে, তাহলেই বলতো আদালতের প্রতি মানুষের যে আস্থা সেটা ফিরে আসবে। ঘোষণা করেছেন ইসলামী যদি ক্ষমতায় যায় তবে যে বিচারটি চলছে সে বিচারটি তারা অব্যাহত রাখবে, এই বিষয়টা বলেছেন। তো তার ভাই এই বিষয়গুলো মূলত আজকে নতুন বিষয় এবং বিগত দিনে গতকালও তিনি মিশিগানের কিছু কথা বলেছেন, সেই বিষয়গুলো আজকেও রিপিট করেছেন। এবং এর আগে আপনি জানেন যে সাংবাদিকদের সঙ্গে আমাদের সঙ্গে তিনি যে মতবিনিময় করেছিলেন সেখানেও কিছু বিষয় বলেছিলেন, সে বিষয়গুলো আজকে রিপিট করেছেন। এই বিষয়ে আমি আর যাচ্ছি না। আপনাকে একটা প্রশ্ন করতে চাই, তিনি তার বক্তৃতার মধ্যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সময়ের কিছু কথা উল্লেখ করেছেন, আমরা লাইভে শুনছিলাম, এবং সেখানে তিনি তার ক্ষমার ব্যাপারটি উল্লেখ করেছেন। এবং আবু জাহেলের খুব সম্ভবত তার ছেলে এবং তার ছেলের বউ, আমি প্রশ্নটা করি আপনাকে, এদের প্রসঙ্গ তিনি এই যে ক্ষমার যে প্রসঙ্গটি তিনি এনেছেন, এটার ইমপ্লিকেশনটা কি? হোয়াট ইজ দ্য ইমপ্লিকেশন অফ দিস? তিনি কারণ এর আগে তিনি আওয়ামী লীগের পরপরই তিনি বলেছিলেন আমরা সবাইকে মাফ করে দিয়েছি, আজকে আবার তিনি একটা ক্ষমার প্রসঙ্গ এনেছেন। হোয়াট ইজ দ্য ইমপ্লিকেশন? এই মেসেজটা তিনি মূলত দিয়েছেন যে যে বিচারটা হচ্ছে এবং তিনি বলেছেন জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে এই বিচারটা অব্যাহত রাখবে। তার কথা হচ্ছে যাতে কোনো নিরীহ মানুষ এই বিচারের মাধ্যমে শাস্তি না পায়। তিনি এই বিষয়টা মূলত ইঙ্গিত করেছেন যে তিনি উদাহরণ হিসেবে তিনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার তিনি যখন মদিনা থেকে আবার মক্কায় এসেছিলেন এবং সেখানে যে মানুষকে ক্ষমা করে দিয়েছিলেন এবং যারা অপরাধী তিনি বলেছেন আমাদের নবীও তখন কিন্তু তাদেরকে কিন্তু ক্ষমা করেনি। তিনি বলেছিলেন যে এই 10 জন বা 11 জন, আমার এখন মনে নেই আসলে সংখ্যাটা, 10 বা 11 জনের বাইরে মক্কায় যারা আছে তাদেরকে ক্ষমা করে দেয়া হলো। তো এর মাধ্যমে ডাক্তার শফিকুর রহমান মেসেজটা দিচ্ছেন যে কোনো নিরপরাধ মানুষ যারা এই গণহত্যার সাথে সম্পৃক্ত নয় তাদেরকে আসলে কোনো ধরনের শাস্তির আওতায় আসতে হবে না যদি জামায়াত ইসলামী ক্ষমতায় যায়। দ্যাট মিনস তিনি তার মেসেজ দিতে চাচ্ছেন যে মানে ভয় ভীতির ঊর্ধ্বে থাকার জন্য নাকি, যে যারা অন্য দলের লোক আছে, বিশেষ করে আওয়ামী লীগের যারা কোনো ধরনের অন্যায় অত্যাচারের সাথে সংযুক্ত নয় তাদের ব্যাপারে জামাত কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেবে না। এটাই তো বোধহয় মেসেজটা দেওয়ার চেষ্টা করছেন। আসলে এটাই মেসেজটা, কিন্তু তিনি কোনো দলের নাম উল্লেখ করেননি। রাইট, থ্যাংক ইউ আহাদ, আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। আমাদের সাথে আছেন নাজমুল ভাই। নাজমুল ভাই আপনার কাছে আসছি, একটু যাই। আমাদের সাথে আছেন যারা মাহবুব
মাহবুবা, আপনি তো আজকে স্টেডিয়ামে ছিলেন, এখনো বোধহয় ওইখানে আছেন, রাইট? এখন স্টেডিয়াম থেকে বেরিয়ে গেছি, কারণ কেমন ক্রাউড, কেমন? আপনি তো এইটা আপনার আপনার এই প্রবাস জীবনের প্রথম ক্রাউড দেখলেন, কেমন দেখলেন? ক্রাউড মানে সবচেয়ে বেশি লাগলো, ক্রাউডের মধ্যে আমার মনে হলো 80% উপরে তরুণরা ছিল, তরুণ নারী পুরুষ ছিল, মানে তরুণদের অংশ, মানে তরুণদের একটা উন্মাদনা ছিল আমার কাছে মনে হচ্ছে পুরো স্টেডিয়াম জুড়ে। যখন মামদানি আসলেন বা ওয়েস্টার্ন বা মিশনারিরা ওরা বক্তব্য, তখন তরুণদের একটা উন্মাদনা পুরো মুখরিত অবস্থায় ছিল। এবং যে উন্মাদনাটা আসলে সাধারণত দেখা যায় না। আমি নিজে ধরেন 4টা 4:30টার দিকে স্টেডিয়ামে ঢুকছি, সেখানে বিশাল লাইন ছিল, সেখানের মধ্যে আমি লক্ষ্য করছি তরুণদের আধিক্য বেশি এবং তাদের মধ্যে একটা নতুন চেতনা, নতুন উন্মাদনা আমি লক্ষ্য করেছি। এবং জোরান মামদানিও সেই একই কথা, উনি ওনার বিরুদ্ধে যে হিংসা বিদ্বেষ এসব ছড়িয়ে যাচ্ছে, উনি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সবাইকে আহ্বান, সমস্ত কিছু আহ্বান করেছেন যে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। বিশেষ করে যে উনি ওনার ভলেন্টিয়ারদেরকে বলতে উজ্জীবিত হওয়ার জন্য, উজ্জীবিত হয়ে আগামী 9 দিন আরো মানে বিপুল উদ্যমে কাজ করার জন্য। আর সবচেয়ে বড় কথা হলো প্রচন্ড ঠান্ডার মধ্যে এবং পুরো স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ, সেখানের মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং এত সংখ্যক মানুষ এসেছে যে অনেকে অবাক হয়েছে। সাধারণত এইসব অনুষ্ঠানে বিশেষ করে তরুণদের কারণে জিনিসটা এত ব্যাপক বিশালতা আমরা লক্ষ্য করেছি। সেখানের মধ্যে সেনেটর সাহেব বলছেন আপনাদের 4 তারিখ পর্যন্ত আপনাদের দায়িত্ব শেষ হয়, আপনাদের আরো অনেক দায়িত্ব আছে। মামদানিকে নিয়ে অনেক স্বপ্ন, অনেক সাধনা করতে হবে নিউ ইয়র্কবাসীকে সামনের দিকে। এই যে ধরেন বিলিয়নিয়ার যারা আছে তাদের এসব ভেঙে সাধারণ মানুষ, সাধারণ শ্রমজীবী হইতে শুরু করে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সামনের দিকে কাজ করে যেতে হবে। 9টায় অনুষ্ঠান শেষ হয়েছে এবং হাজার হাজার মানুষ বের হয়ে গেছে, তাও অনেকক্ষণ আগে, এখন আধা ঘন্টা হয়ে গেছে। মোটামুটি আজকের অনুষ্ঠানটা একটা নতুন যুগের সূচিত হলো, তরুণদের একটা বিশাল সমাবেশ হলো, বিশাল উন্মাদনায় আমি লক্ষ্য করলাম। এই জিনিসটাই আমি চোখে পড়লো বেশি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাভ এ সেফ ট্রিপ টু রিটার্ন হোম। থ্যাংক ইউ। নাজমুল ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জনাব নাজমুল হাসান। জি নাজমুল ভাই, একটু আপনার সাথে কথা বলি, আর কোনো গেস্ট নাই আমাদের, আপনার সাথে একটু কথা বলি। সো আপনার এমনি নিউ ইয়র্ক সিটি যে নির্বাচন, এই নির্বাচনের এজ অফ টুডে, আপনি তো অনেক দিনের সাংবাদিকতা অভিজ্ঞ এবং রাজনীতিটা আপনি চোখে দেখছেন। হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ইজ দ্য ডিরেকশন ইজ গোয়িং থ্রু? ডিরেকশন হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির মেয়রের পোস্টটি এই ধরনের কম্পিটিশনে কখনো আসেনি, এইবার যেভাবে এসেছে। এবং কম্পিটিশনটা আসারও কথা ছিল না। তার কারণটা হচ্ছে আমরা বরাবরই লক্ষ্য করেছি প্রাইমারিতে যিনি বিজয়ী হন পরবর্তীতে তাকে আর তেমন কোনো বাধা পেরোতে হয় না। আর গত বছর প্রাইমারিতে জিতার পর 66% ভোটে মেয়র হয়েছেন এরিক অ্যাডামস, কিন্তু তার 4 বছর শেষ হতেই তার জনসমর্থন নেমে আসে 5 থেকে 7% মতো। তো এর আগেও একইভাবে নির্বাচিত হয়েছিলেন আরো অনেক আগের মেয়ররা। ব্লাজিও 2 টার্ম সম্পন্ন করেছেন যদিও, কিন্তু মেয়র এরিক অ্যাডামস পারেননি। তো এইবার যে ব্যতিক্রমটা আমি লক্ষ্য করছি সেটা হচ্ছে যে নিউ ইয়র্ক সিটিতে ডেমোক্রেটিক প্রাইমারি যেটি অনুষ্ঠিত হয়েছে সেটি কোনো কনক্লুসিভ রেজাল্ট পার্টিকে দিতে পারেনি। ডেমোক্রেটিক নেতৃত্ব সাধারণত ডেমোক্রেটিক পার্টিতে যিনি বিজয়ী হন তিনি পরবর্তীতে ডেমোক্রেটিক পার্টির লিডারদের সকলেরই সমর্থন পান। খুব এরকম আমার গত 40 বছরের বেশি সময় নিউ ইয়র্ক সিটির প্রায় 5-7টি মেয়র নির্বাচন আমি দেখলাম, তাতে কখনো এই ধরনের অবস্থা সৃষ্টি হয়নি। এবার যেটি হয়েছে, এবং তাহলে এখন আমার মনে একটা প্রশ্ন জাগতেছে, তাহলে ডেমোক্রেটিক প্রাইমারির প্রয়োজনটাই বা কি? যদি ডেমোক্রেটিক পার্টির ক্যান্ডিডেট, যদি ডেমোক্রেটিক পার্টির সকলের অকুণ্ঠ সমর্থন পেতে না পারে, তাহলে প্রাইমারির তো প্রয়োজন হয় না। যাই হোক, এই বিষয়টা ভবিষ্যতে রাজনীতিবিদরা দেখবে। তো যেটি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে কিছুদিন ধরে আপনারা অনেকে লক্ষ্য করেছেন যে নবীন ভার্সাস প্রবীণ। নিউ ইয়র্ক শহরে যারা নবীন, গত 10 বছরে 8 বছরে 12 বছরে নিউ ইয়র্ক শহরে এসেছে, নিউ ইয়র্ক শহরে চাকরি নিয়েছে, বাড়ি নিচ্ছে, তাদের অনেকেরই অ্যাফোর্ডেবল হাউজিং, অর্থাৎ নিউ ইয়র্ক সিটি যে অ্যাফোর্ডেবল কিনা এটির ব্যাপারে তাদের ভিতরে একটা সংশয় সৃষ্টি হয়েছে। আর প্রবীণদের অনেকেই বিভিন্ন ধরনের ইনকামের উপর নির্ভরশীল, তাদের অনেকে এসএসআই বেনিফিট পান,
ইন্স্যুরেন্স পান, লাইফ ইন্স্যুরেন্স পান, অনেকে আপনারা জানেন যে তাদের বিভিন্ন ধরনের অ্যালিমনি, বিভিন্ন ধরনের সাপোর্ট পান যারা 60 থেকে বেশি বছরের বয়স্ক আছেন। অর্থাৎ তাদের কাছে অ্যাফোর্ডেবল বিষয়টা খুব একটা জরুরি না, কিন্তু এই অ্যাফোর্ডেবল বিষয়টাই এবার নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারে দাঁড়াচ্ছে। এবং জোহরান মামদানির সবচেয়ে মানে উল্লেখযোগ্য দিক হচ্ছে এই অ্যাফোর্ডেবল বিষয়টাকে সে সাধারণ মানুষের ভিতরে, সাধারণ ভোটারদের ভিতরে প্রবাহিত করতে সক্ষম হয়েছে। কতটুকু ডেলিভার করতে পারবে সেটি সময় বলে দিবে, কারণ অ্যাফোর্ডেবল হাউজিং এর কথা কিন্তু মেয়র এরিক অ্যাডামস বলেছিলেন তার নির্বাচনের সময়, এবং তিনি কি পরিমাণ অ্যাফোর্ডেবল হাউজিং করেছেন সেটা তিনিই বলতে পারবেন, এইসব রেকর্ড দেখলে বলতে পারবেন। এখন আরেকটা প্রশ্ন দাঁড়াচ্ছে, তাই অ্যাফোর্ডেবল মানেটা কি? তার জন্য অ্যাফোর্ডেবল, যিনি 100,000 আয় করেন তার জন্য অ্যাফোর্ডেবল অ্যাপার্টমেন্টের ভাড়া কত? আমরা এখন অ্যাফোর্ডেবল হাউজিং দেখলে আমরা দেখি যদি যে বিজ্ঞাপনগুলো ছাপা হয় কিংবা যে যার মাধ্যমে আবেদন করতে হয়, সেখানে দেখা যায় যে যিনি 100,000 কামাচ্ছে এবং যার বাসায় 4 জন মানুষ থাকে, প্রায় $1,800, $1,500, $2,200 অ্যাপার্টমেন্ট পেয়ে যান, ঠিক না? কিন্তু উনি তো $100,000 কামাচ্ছে, উনি $2,200 অ্যাপার্টমেন্ট পাচ্ছেন। আর যিনি 40,000 কামাচ্ছেন, উনাকে $1,200, $1,100, $900 অ্যাপার্টমেন্ট নিয়ে $1,000 অ্যাপার্টমেন্ট নিচ্ছে। তো এই অ্যাফোর্ডেবলের রেঞ্জটা কি? এই অ্যাফোর্ডেবল শব্দটা খুব চমক, কিন্তু অ্যাফোর্ডেবলের বাস্তবতাটা খুব দেখার মতো। আরেকটা বিষয় যেটি আমরা দেখেন, আপনি নিশ্চয়ই এই বিষয়টা আরো অবগত, আমাদের দর্শকদের অবগত যারা নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটিতে থাকে। এই অনুষ্ঠানে আমি কয়েকবারই আপনাদের জানিয়েছিলাম যে নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটি, যেখানে প্রায় 10 to 12% অ্যাপার্টমেন্ট খালি, সারা বছর খালি থাকে, কোনো এগুলিতে কোনো মানুষ থাকতে পারে না, কিংবা বিভিন্ন ধরনের দাপ্তরিক কাজের জন্য, মানে বিভিন্ন ধরনের প্রশাসনিক জটিলতার জন্য অনেকে বছরের পর বছর ওয়েট করার পর এই নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটির বাসভবনের অ্যালটমেন্ট পায় না। সেই বিষয়গুলো কিন্তু এবারে নির্বাচনী প্রচারণা এখনো আসেনি। আর যে বিষয় যেটি বলা হচ্ছে যে ক্যাম্পেইনের যে মূল বিষয়টি, সেটি হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে অভিজ্ঞতা বনাম প্রতিশ্রুতি। যিনি প্রতিশ্রুতি দিচ্ছেন তার প্রতিশ্রুতি কতটা বিশ্বাসযোগ্য, আর যিনি অভিজ্ঞতার কথা বলে নির্বাচনে ফিরে আসতে চাচ্ছেন, রাজনৈতিক জীবনে ফিরে আসতে চাচ্ছেন, তার অভিজ্ঞতাটা কতটুকু মূল্যায়ন করা যায়, এই দুটি বিষয়ে ভোটারদের মূল বিষয়টা এখন দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত আমরা কি নতুন একজনকে সুযোগ দিব, না যিনি পুরনো রয়েছেন, যার অভিজ্ঞতা রয়েছে, অভিজ্ঞতার কথা বলছেন তিনি, তাকে সুযোগ দিব? এই অবস্থাটাই আমরা এখন দাঁড়িয়ে আছি নিউ ইয়র্কবাসী ভোট দেওয়ার। তবে অনেকেই ইতিমধ্যেই ভোট দিয়ে ফেলেছেন, তারা সিদ্ধান্ত নিচ্ছেন। তবে আমার কাছে যেটি মনে হয় যে সাম্প্রতিক বছরগুলিতে এটি হবে সবথেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মেয়র নির্বাচন। রাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনি যেটা বললেন। এবং আরেকটা বিষয় যেটা, যে এই যে আপনি অ্যাফোর্ডেবল হাউজিং এর কথা বললেন, এখন মনে করেন যে যেগুলো লাক্সারি বিল্ডিং হচ্ছে, এখানে 15% অ্যাফোর্ডেবল হাউজিং থাকে, রাইট? বাট হোয়াট ডু ইউ মিন বাই অ্যাফোর্ডেবল হাউজিং, যেটা আপনি প্রশ্ন তুলেছেন, সেখানে যে ইনকাম লিমিট যেমন $70,000-$75,000 এর নিচে আবেদনই করতে পারে না। আমার প্রশ্ন হচ্ছে, তাহের আপনি ভালো একটা পয়েন্ট, আমার প্রশ্ন হচ্ছে নিউ ইয়র্ক সিটির কত পার্সেন্ট লোক $70,000-$80,000 ইনকাম? Yeah, that's what my question is. বিশেষ করে যে এই যে অ্যাফোর্ডেবল হাউজিং এর যে সুবিধাটা, এই সুবিধাটা তো করাই ছিল যে যারা লো ইনকাম পিপুল, তারা যেন রিপ্লেস না হয়, তারা যেন এখান থেকে ডিসপ্লেস না হয়, তারা যেন চলে না যায়, তারা যেন থাকতে পারে এই এরিয়ায়, রাইট? কিন্তু এদের পক্ষে থাকা সম্ভব হবে না। দে ডোন্ট আর্ন $70,000-$80,000, এন্ড দেন যখন এই অ্যাফোর্ডেবল হাউজিং এর অ্যাপ্লাই হয়, তখন তারা যারা $100,000-$150,000 মানে যাদের এই W2 আছে, আবার দেখা যায় লো ইনকাম ওদের W2 নাই। এখানে এটা মেয়র এরিক অ্যাডামস একটা ফ্লড পলিসিটা এই জন্য ফ্লড আমি বলি, আপনি যদি কাউকে একটা হাই রাইজ বিল্ডিং করার অনুমতি দেন, তাহলে তাকে আপনি অন্য জায়গায় একটা ল্যান্ড দেন, যে ল্যান্ডে সে $2,000, $2,500, $1,500 ভিতরে অনেকগুলো অ্যাপার্টমেন্ট ক্রিয়েট করতে পারবে। তার হাই রাইজ বিল্ডিং এ যেখানে সে $7,000-8,000 ভাড়া দিবে, সেখানে যদি আপনি এই $70,000-80,000, $1 লক্ষ যারা আয় করে, তাদেরকে এই 6 লক্ষ, 5 লক্ষ, 1 মিলিয়ন যারা আয় করে, তাদের সেখানে তুলে দেন, এটাকে তো অ্যাফোর্ডেবল হাউজিং বলা যায় না। আপনি সিটির মধ্যে যে সবচেয়ে মানে যে জায়গাটা খুব আপনার সহনীয় এবং যে জায়গাটা সবচেয়ে বেশি গরিব মানুষের জন্য বা সাধারণ মানুষের জন্য যোগাযোগের সুবিধা, লং আইল্যান্ড সিটি, অ্যাস্টোরিয়া, এই জায়গাগুলিতে আপনি বড় বড় মানে লাক্সারি বিল্ডিং করতেছেন, আবার বলতেছেন অ্যাফোর্ডেবল, তোমরা এখানে টাকা অ্যাফোর্ডেবল, ইট ডাজন্ট মেক এনি সেন্স। আমি তো সেজন্য বললাম অ্যাফোর্ডেবলটা কার জন্য, কোন হিসাবে অ্যাফোর্ডেবল? যেমন ধরেন তার আমি একটা কথা বলি,
আপনি যদি এখন একটা বিল্ডিং করছেন যেখানে বলা হচ্ছে যে যদি 60টা অ্যাপার্টমেন্ট থাকে তোমার 15% তুমি টার্গেট দিয়ে দিতে হবে 10টা অ্যাপার্টমেন্ট। 10টা অ্যাপার্টমেন্টের মূল্য দিয়ে যদি আপনি আরেকটা বিল্ডিং এর জন্য জায়গা দেন সেই একই বিল্ডার কোম্পানিকে, যে এখানে তুমি এনওআইসি নাইসা হাউজিং এর মতন এখানে 30টা অ্যাপার্টমেন্ট করে দাও, যাদের আয়ের ইনকাম 50,000 এর নিচে তাদের জন্য আমি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স করব। এই কাজটা কেন করে না? আর আরেকটা ব্যাপার হলো যেটা যে আরেকটা কথা, তাই এখানে মারপ্যাচটা কোথায় জানেন? অ্যাফোর্ডেবল বলতে আপনি হাই ইনকাম লোকদের জন্য অ্যাফোর্ডেবল করতেছেন, গরিবের জন্য অ্যাফোর্ডেবল করতেছেন না। আর একটা অ্যাপার্টমেন্টে 100 লাক্সারি অ্যাপার্টমেন্টের ভিতরে 10টা লোককে যদি নিম্ন আয়ের লোককে সেখানে জায়গা দেন তাহলে এটা অ্যাফোর্ডেবল হাউজিং বলা যায় না। Yeah, that's absolutely right. So আমার মনে হয় যে এটা নতুন করে দেখতে হবে যে হাউ মানে এই কথাটা কিন্তু আসলে হয়েছে কি জানেন তাহের, আমরা যারা সাংবাদিকতা করি আমরা এই বিষয়গুলো নিয়ে ভাবি না, আমরা ক্যান্ডিডেটদেরকে সামনে পেয়ে এই প্রশ্নটা করতে পারি না যে আপনি অ্যাফোর্ডেবল হাউজিং বলতে কি মিন করেন, হোয়াট ডু ইউ মিন, কার জন্য অ্যাফোর্ডেবল। নিউ ইয়র্ক শহরের আপনি আরেকটা কথা এখানে খুব ইম্পর্টেন্ট, আপনি মামদানি বলেছেন আমি ফ্রি বাস করব। কেন ফ্রি বাস করব? ফ্রি বাস করলে লোকের ট্রাফিক জ্যাম হবে না, লোকের যখন ইচ্ছা তখন যেতে পারবে, কাজে যেতে পারবে, পলিউশন হবে না, হুইচ ইজ ফাইন। কিন্তু এই ফ্রি রাইডটার জন্য কি পরিমাণ ক্রাইম হতে পারে সেটাই কি আমরা কেউ ভাবছি? ড্রাইভাররা, কারণ মানুষ তখন ফ্রি, মানুষ তখন উঠে একটা বাসে 80 জন ধরে, সেখানে 120 জন গিয়ে উঠবে, তো আপনি কাকে থামাবেন? এভরিথিং ইজ ফ্রি। আপনার মনে আছে যে অনেক সময় নববর্ষ সেলিব্রেশনের সময় অনেক বছর আগে, 20 বছর আগে আমার যতটুকু মনে হয়, যে 31শে ডিসেম্বর রাত্রে ফ্রি সাবওয়ে দেওয়া হতো, রাত্রে 6টার পরে যারা টাইম শেষ করে যেতে চান তাদের ফ্রি সাবওয়ে দেওয়া হবে। কেন? যাতে গাড়িতে করে তারা না যায়। তো কি হলো? সাবওয়েতে ক্রাইম বেড়ে গেল। আমাদের এখানে ফ্রি দেওয়ার আগে একটু বিবেচনা করতে হবে। হ্যাঁ, আপনি একটা সহনীয় মূল্যে, যেমন ধরেন নিউ ইয়র্কে যারা সিনিয়র আছে, ডিজেবল আছে, তাদেরকে এখন হাফ প্রাইসে সাবওয়ে ফেয়ার দেওয়া হয়। এই সিস্টেমটা কন্টিনিউ করা মাচ বেটার, আর বেশি লোককে এইটা আওতায় নিয়ে আসার চাইতে ফ্রি বাস দেওয়াটা। জি, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে এটা যদিও এটা কিছু কিছু জায়গায় রুট ফ্রি চালু হয়েছে এবং তারা বলছেন যে দে আর সাকসেসফুল, বাট স্টিল উই হ্যাভ টু সি হাউ ইটস গোস। একটা জায়গায় সাকসেসফুল তাহের আমি বলি, সেই জায়গাটাতে সেটা হলো এয়ারপোর্ট, সেখানে বিশেষ পারপাস ছাড়া কেউ যায় না। এবং নিউ ইয়র্ক সিটির যে গত লাস্ট 6 মাসে, এই বছরের জুন মাসে এটা শেষ হয়ে গেছে, কয়েকটা রুটে ফ্রি বাস দিছিল, সেগুলি পাইলট প্রোগ্রামে পাস করে নাই, সেগুলি সবগুলো বন্ধ করে দিচ্ছে। শুধু U70 বাসটা জ্যাকসন হাইট থেকে লাগোরি এয়ারপোর্ট পর্যন্ত রাখা হয়েছে, কারণ জ্যাকসন হাইট থেকে লাগোরি এয়ারপোর্ট যারা যায় তাদের এয়ারপোর্ট যেতে হয় বলেই তারা যায়। রাইট। সো আমরা চেক করব যে অ্যাফোর্ডেবল হাউজিং বলতে বা অ্যাফোর্ডেবল, আমাদের কমিটি ফোরামে যারা যখন আসে এই মেয়র প্রার্থীরা, কংগ্রেসের প্রার্থীরা, আমরা এই প্রশ্নগুলো জোরালোভাবে তোলা উচিত, কারণ তাদের হয়তো এই ধারণাটা নাই। যেমন ধরুন আমি আরেকটা উদাহরণ দিই, আপনি রুজভেল্ট এরিয়াকে ক্রাইম মুক্ত করবেন, আপনি রেস্টুরেন্ট গুলো চালু রেখে ক্রাইম মুক্ত কেমনে করবেন? রাস্তার পাশে যে স্প্যানিশ রেস্টুরেন্ট গুলো আছে যেখানে ভিতরে বার, আপনি ক্রাইম কেমনে মুক্ত করবেন? কারণ পুলিশ আসলে ওরা বারের ভিতরে ঢুকে যায়, আপনি ক্রাইম মুক্ত করবেন কেমনে? রাইট। সো আমার মনে হয় যে ওকে, আপনি যে প্রশ্নগুলো করেছেন, জোহরান মামদানি যখন প্রথম তার মেয়রাল ক্যান্ডিডেসি ডিক্লেয়ার করলেন, তখন আমি প্রথম ইন্টারভিউটি আমরা টাইম টেলিভিশনের স্টুডিওতে আমরা করেছিলাম এবং এই প্রশ্নগুলো তাকে করা হয়েছিল, এই যে $70,000-80,000 আপনার ইনকাম এন্ড দেন অ্যাফোর্ডেবল হাউজিং এর অ্যাপ্লিকেশন, এবং তিনি যা বলেছিলেন সেই বিষয়টি আমার মনে হয় আমরা কালকে বা পরশু আমি দেখি আই উইল ফাইন্ড আউট দিস ইন্টারভিউ অ্যান্ড আমরা দেখবো যে উনি কি বলেছিলেন তখন। থ্যাংক ইউ নাজমুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। কালকে আবার কথা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।